লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ভিএসিপিআর থিওরি। এখানে আমরা ভিএসিপিআর থিওরির বাকি অংশটা পড়বো। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্লাইডে, একেবারে প্রথম স্লাইডে নিয়ে যাই। দুরকম বলেছিলাম ভিএসিপিআর থিওরিতে পড়তে হবে, একটা তো অ্যাঙ্গেল ডিটারমিনেশন আর একটা বলেছিলাম স্ট্রাকচার ডিটারমিনেশন। তার মধ্যে স্ট্রাকচার ডিটারমিনেশনটা বেসিক যে জায়গাটা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে, যে কোথায় স্টেরিক নাম্বার কত হলে তার স্ট্রাকচার কিরকম হয় সেটা সম্পর্কে আমরা পড়ে ফেলেছি। একেবারে 7 নম্বর পর্যন্ত আমরা পড়েছি, 5, 6 এখানে দেখতে পাচ্ছ। পরের পেজে এখানে আমাদের 7 দেওয়া রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটাও বলেছিলাম, কারণ এখানে প্রত্যেক কটা অ্যাঙ্গেল আমাদেরকে মাথায় রাখতে হয়। যেটা পরের স্লাইডে আমরা শুরু করব, দেখো এখানে আমি করে রেখেছি একটা জিনিস ছোট করে, এটা হচ্ছে অ্যাঙ্গেল ডিটারমিনেশন বা কম্পারিজন, যেটা আমরা ভিএসিপিআর থিওরি থেকে বেসিক্যালি করে থাকি। এখানে আমি কম্পাউন্ড ধরেছি একটাই, AB2 এই টাইপের কম্পাউন্ড। দুটোর ক্ষেত্রে মানে AB2 কম্পাউন্ডে আমি দিয়েছি সেন্ট্রাল অ্যাটমটা A, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাটমে ধরে নিয়েছি একটা লোন পেয়ার আছে। তাহলে সেন্ট্রাল অ্যাটম এখানে লিখে দিচ্ছি পাশে আমি, সেন্ট্রাল অ্যাটম ইট ইজ A, আর সাইড অ্যাটম গুলোকে ধরে নিয়েছি আমি B। এইবার এখানে দুরকম কেস আমাদেরকে স্টাডি করতে হবে। প্রথম কেসে আমি বলছি ইলেকট্রোনেগেটিভিটি অফ A গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ B। আমি আগের ক্লাসগুলোতে বলেছি ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা কাই দিয়ে ডিনোট করে থাকি, তার জন্য এখানে কাই লিখলাম আমরা। আর এইটার ক্ষেত্রে আমরা ধরছি ইলেকট্রোনেগেটিভিটি অফ B গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ A। এই দুটো কেসই কিন্তু আমরা পাবো সব জায়গাতে। এছাড়া কিছু এক্সেপশনাল জায়গা রয়েছে বা মানে বোঝার মতো বিষয় রয়েছে, সেগুলো আমরা পরে বলবো। তো এখানে কি বলা হচ্ছে দেখো, যদি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় সাইড অ্যাটমের থেকে, তাহলে কি হবে বিষয়টা দেখো। এখানে ইলেকট্রন ডেনসিটি প্রত্যেকের আছে, এখানে যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কি হবে দেখো, এই যে বন্ডের ইলেকট্রনগুলো ধীরে ধীরে কোন দিকে যাবে, বি থেকে ধীরে ধীরে এ এর দিকে ট্রান্সফার হতে থাকবে। যত এর দিকে বন্ডে ইলেকট্রনগুলো ট্রান্সফার হবে, তত এই যে এ অ্যাটমটা রয়েছে, অ্যাটমের কাছাকাছি ইলেকট্রন ডেনসিটি প্রচুর হয়ে যাবে। এই অ্যাটমের কাছাকাছি ইলেকট্রন ডেনসিটি প্রচুর হলে কি হবে, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, তাহলে যত নেগেটিভ চার্জ এক জায়গায় গিয়ে জড়ো হবে, তাদের মধ্যে কিন্তু তখন রিপালশন শুরু হয়ে যাবে। রিপালশন শুরু হলে কি হবে, এই যে বন্ডগুলো দূরে যেতে থাকবে, নিজেদের থেকে দূরে সরে যেতে থাকবে। তার জন্য যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরে নিই, দিস ইজ α1, তাহলে এই α1 উইল বি মোর দেন এক্সপেক্টেড অ্যাঙ্গেল। মানে যদি আমরা এখানে অ্যাঙ্গেল ধরে নাও, আমি বলছি যদি এখানে অ্যাঙ্গেল তোমরা 120 ডিগ্রি মানে চেয়ে থাকতে, 120 ডিগ্রি যদি তোমাদের মানে পাওয়ার মধ্যে থাকতো, তো 120 থেকে দেখা যাবে এটা হয়তো 134 ডিগ্রি হয়ে গেছে বা 130 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ বেড়ে যাবে, মোট কথা বেড়ে যাবে অ্যাঙ্গেলটা। কিন্তু এক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো হবে। কি বিষয়টা উল্টো হবে দেখো, এর ইলেকট্রোনেগেটিভিটি কম এখানে, মানে সেন্ট্রাল অ্যাটমের কম, সাইড অ্যাটমের বেশি, তাহলে ইলেকট্রন ডেনসিটি কোথায় হবে, সাইড অ্যাটমের কাছে আছে। দেখো দুটো বি কিন্তু একে অপরের থেকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে আছে, কিন্তু অনেকটা দূরত্বে রয়েছে। তো যখনই ইলেকট্রনগুলো দূরে সরে যাবে, এর থেকে যখন ইলেকট্রনগুলো দূরে সরে যাবে, তখনই এই লোন পেয়ারের প্রবণতা হবে এগুলোকে দাবিয়ে দেবে। লোন পেয়ার যখনই এদেরকে এইভাবে দাবাতে থাকবে বন্ড পেয়ার গুলোকে, তখন কি হবে, এই যে অ্যাঙ্গেলটা, এরা কিন্তু কাছাকাছি আসতে শুরু করবে, যার ফলে এই যে অ্যাঙ্গেলটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে, অর্থাৎ AB2 এই মিডলে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা কিন্তু কমতে শুরু করবে। তাহলে এখানে α2 উইল বি লেস দেন এক্সপেক্টেড অ্যাঙ্গেল। ধরো যদি আগেরটার মতোই বলি যে 120 ডিগ্রি তোমার এক্সপেক্টেড অ্যাঙ্গেল ছিল, তাহলে সেখান থেকে কমে গিয়ে দেখা যাবে এটা হয়তো 110 ডিগ্রি হয়ে গেছে, বা 120 থেকে কমে গিয়ে 115 ডিগ্রি হয়ে গেছে, এরকম, বা তারও কম হতে পারে। তো যদি তাহলে কি বিষয়টা, তাহলে মেন এখানকার যে সামারি, সেটা কি বলতে পারি আমরা, সামারি দেখো, সামারি বলছে সেন্ট্রাল অ্যাটম এটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাহলে
বন্ড অ্যাঙ্গেল কি হচ্ছে দেখো, সেন্ট্রাল অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে তাহলে ইলেকট্রন ওর দিকে যাবে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল বাড়বে। আর সাইড অ্যাটম এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যাবে। এই হচ্ছে সামারি এখানকার, এর চেয়ে বেশি কিছু নেই। এবার এর যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবে দেখো জিনিসগুলো। ফর এক্সাম্পল আমি নিচ্ছি এখানে H2O আর H2S নিলাম, ঠিক আছে, H2 আর H2S নিলাম। দেখো ভালো করে, দুটোরই স্ট্রাকচার কিন্তু কৌণিক। অক্সিজেনের দুটো যে দুজোড়া করে লোন পেয়ার রয়েছে, এখানেও সালফারেরও তাই, সেম জিনিস। এবার দুটোর মধ্যে দিয়ে আমি কম্প্যারিজন করি যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি, অর্থাৎ আমাকে কম্পেয়ার করতে হবে এখানে অ্যাঙ্গেল HOH আর অ্যাঙ্গেল HSH। আমাকে এখানে বলে দেওয়া রয়েছে দিস অ্যাঙ্গেল উইল বি আলফা 1 এন্ড দিস অ্যাঙ্গেল উইল বি আলফা 2। তোমাকে বলতে হবে যে আলফা 1 বেশি হবে নাকি আলফা 2 বেশি হবে। ভালো করে লক্ষ্য করো এখানে অক্সিজেন আর সালফার, আমরা অক্সিজেন আর সালফার হচ্ছে গ্রুপ 16 এর এলিমেন্ট। অক্সিজেনের নিচেই রয়েছে সালফার। আমরা জানি যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচে আসি আমরা, তত ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে। তাহলে অক্সিজেন এর ইলেকট্রোনেগেটিভিটি নিশ্চয়ই সালফারের থেকে বেশি। তাহলে হাইড্রোজেন থেকে ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেন যতটা বেশি পরিমাণে নিজের দিকে টানতে পারবে, নিশ্চয়ই সালফার ততটা পরিমাণে পারবে না, সালফারের টানা পরিমাণটা কম হবে। তার মানে অক্সিজেনের কাছে ইলেকট্রন ডেন্সিটি বেশি পরিমাণে ঘিরে ধরবে, সালফার থেকে সেই ইলেকট্রন ডেন্সিটি কিছুটা হলেও দূরত্ব থাকবে। তার ফলে অক্সিজেনের কাছে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেন্ট্রাল অ্যাটমের, আমরা আগেই পড়লাম যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে সেন্ট্রাল অ্যাটমের তত বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে, অর্থাৎ ধাক্কাধাক্কি শুরু হবে, অ্যাঙ্গেল এভাবে বেড়ে যাবে। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে আলফা 1 উইল বি গ্রেটার দেন আলফা 2। এখানে তো নতুন করে আর কিছু বলার নেই, এখানে আলফা 1 উইল বি গ্রেটার দেন আলফা 2। এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, নোট ডাউন করো খাতার মধ্যে। ঠিক আছে, এবার আর একটা এক্সাম্পল আমরা যদি এখানে দেখতে যাই তাহলে দেখো জলের সঙ্গে কম্পারিজন করব আর একটা এক্সাম্পলকে। আমি এখানে আলাদাভাবে লিখছি পাশে, জল আঁকলাম আমরা এখানে OH2, অক্সিজেনের লোন পেয়ার দেখাচ্ছি এখানে, পাশাপাশি আমরা করলাম কি এখানে OF2 করে দিলাম, OF2 করে দিলাম, ঠিক আছে, OH2 দিলাম তার সঙ্গে আমরা OF2 দিলাম। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন করি তাহলে কি হবে দেখো, বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আচ্ছা এরপরে OCl2 OBr2 আমরা দেখবো, কিন্তু সেটা একটু অন্যরকম কেস হবে, সেখানে আমি বলবো আলাদাভাবে জিনিসগুলো। দেখো এখানে অক্সিজেনের দুটোর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, সেম আছে। তার মানে আমাদেরকে দেখতে হবে কার দিকে, সাইড অ্যাটমের দিকে। সাইড অ্যাটমের মধ্যে দেখো হাইড্রোজেন আর ফ্লুরিন রয়েছে। আমরা জানি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি এমনিতেই গোটা পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি, সুতরাং ফ্লুরিন হবে হাইলি ইলেকট্রোনেগেটিভ মোর দ্যান অক্সিজেন। সুতরাং ইলেকট্রন ডেন্সিটি এখানে কোথায় আসবে, ফ্লুরিনের দিকে, অর্থাৎ সাইড অ্যাটমের দিকে পুরোপুরি ইলেকট্রন ডেন্সিটি গুলো, সরি উল্টো হয়ে গেল, ইলেকট্রন ডেন্সিটি গুলো চলে আসবে। কিন্তু এখানে কোথায় যাবে ইলেকট্রন ডেন্সিটি, অক্সিজেনের দিকে। তার মানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, যেহেতু সাইড অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি এখানে বেশি রয়েছে, সাইড অ্যাটমে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি OF2 তে বেশি রয়েছে, সুতরাং লোন পেয়ারস গুলো কি করবে, এর দিকে ইলেকট্রন গুলোকে দাবিয়ে দেবে, বা এই বন্ডটাকে কি করবে, ধীরে 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 কমিয়ে দেবে। তার মানে এটাকে যদি আমরা আলফা 2 ধরি, এটাকে যদি আমরা আলফা 1 ধরি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আলফা 2 উইল বি লেস দেন আলফা 1। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের কাছে যাচ্ছে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল বাড়বে। যেহেতু অক্সিজেন থেকে দূরে সরে যাচ্ছে, সেন্ট্রাল থেকে দূরে সরে সাইডের দিকে বাড়ছে, সুতরাং এরা বন্ড অ্যাঙ্গেল কি হবে, কমে যাবে। দেখো এখানে বলেই দিয়েছি, সাইড অ্যাটমে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে বা ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, সেন্ট্রাল অ্যাটমে বাড়লে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। বেসিক জিনিস। এবার এইখানে আরেকটা জিনিস আলোচনা করা, সেটা হচ্ছে OCl2 আর OBr2। দেখো OCl2 আর OBr2 বিষয়টা একটু অন্যরকম, যে এখানে যদি আমরা OCl2 এর কথা বলি,
আর ও ছবি দুটো ভালো করে লক্ষ্য করলে না দেখতে পাবে অক্সিজেন আর ক্লোরিনের বন্ডটাকে আমি ছোট এঁকেছি এবং অক্সিজেন আর ব্রোমিনের বন্ডটাকে বড় এঁকেছি। তার কারণও রয়েছে। দেখো, আমরা যত পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচের দিকে আসি আমরা জানি তত যে অ্যাটমিক সাইজ গুলো সেগুলো কিন্তু বাড়তে থাকে। তাহলে ক্লোরিনের যা সাইজ হবে, সরি, একটা ক্লোরিনের যা সাইজ হবে, ধরো এখানে দুটো ক্লোরিন রয়েছে, একটা ব্রোমিনের সাইজ নিশ্চয়ই তার থেকে অনেক বড় হবে। নিশ্চয়ই দুটো ব্রোমিনের সাইজ তার থেকে অনেক বড় হবে। একটা ক্লোরিনের থেকে একটা ব্রোমিনের সাইজ তো বড় হবেই। যখনই দুটো ব্রোমিনের সাইজ বড় হচ্ছে দুটো ক্লোরিনের থেকে, তখনই কি হবে, এখানে একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে, এখানে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে, স্টেরিক এফেক্ট কাজ করবে, এইখানেও স্টেরিক এফেক্ট কাজ করবে, কিন্তু এখানে লেস স্টেরিক এফেক্ট। তার মানে বন্ড অ্যাঙ্গেল অবশ্যই OBR2 এর ক্ষেত্রে তখন বেশি হয়ে যাবে, কারণ স্টেরিক এফেক্টের জন্য কি হবে, এই লোন পেয়ার তো দাবাতে যাবে ওকে, কিন্তু তার থেকেও বেশি যেটা বড় হবে সেটা হচ্ছে স্টেরিক এফেক্ট। এত বড় সাইজের জন্য এদের দুজনের ইলেকট্রন গুলো কি হবে, রিপিল করে যাবে, দিয়ে তখনই কি হবে, বন্ডটা এইভাবে খুলে যেতে থাকবে, যত দূরের দিকে খুলে যেতে থাকবে তত কিন্তু বন্ড অ্যাঙ্গেল বাড়তে থাকবে। যদি এখানে আমি বন্ড অ্যাঙ্গেলটাকে ধরে নাও, বললাম α3, আর এখানে বন্ড অ্যাঙ্গেলটাকে বললাম α4, তাহলে যদি আমরা এই চারটেকে অ্যারেঞ্জ করি এবার একসঙ্গে, এই চারটেকে টোটালি যদি আমরা এবার অ্যারেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে α4 will be greater than α3 will be greater than α1 will be greater than α2। এটা কিন্তু একটা অ্যাবনর্মাল জায়গা, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। OCL2 আর OBR2 এর ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতেই প্রশ্নগুলো কিন্তু খুব আসে, সুতরাং ভালো করে এই জায়গাটাকে তোমরা নোট ডাউন করে রাখো। এই যে বিষয়টা সম্পর্কে তোমরা পড়লে, এইটা কি বলা হয় কিন্তু NBEPR এফেক্ট বা নন বন্ডিং ইলেকট্রন পেয়ার রেজোনেন্স। এবার এই জায়গাটাতে আমরা কিন্তু রিপালশন, সরি রেজোনেন্স বলে ফেললাম, রিপালশন এফেক্ট। এবার এই জায়গাটা সম্পর্কে এবার একটু আমাদেরকে পড়তে হবে। দেখো, NBEPR থিওরি আমাদেরকে বলছে যে যদি সেন্ট্রাল অ্যাটম, এটা সেকেন্ড পিরিয়ডের হয়, ঠিক আছে, যদি সেন্ট্রাল অ্যাটম আমাদের সেকেন্ড পিরিয়ডের হয়, আর সাইড অ্যাটম এটা যদি বাল্কি হয়, ঠিক আছে, সাইড অ্যাটম, অ্যাটমের সঙ্গে সঙ্গে গ্রুপ কথাটাও আমরা লিখতে পারি, আমি দেখাচ্ছি গ্রুপ কিভাবে আমরা ডিনোট করে থাকি। সাইড অ্যাটম যদি ধরো বাল্কি হয়, যেমন বাল্কি বলতে এর মধ্যে যেগুলোকে ইনভলভ করা হয় সেগুলোকে লিখছি আমি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, OMe, CH3, C2H5, PH, এটসেট্রা। এই ধরনের যখন গ্রুপ থাকবে তখন কি হবে, এগুলোকে আমরা বলবো বাল্কি গ্রুপ। তখন কি হবে, এই ধরনের যখন সিস্টেম থাকবে তখন আমরা NBEPR এফেক্ট কে কাজে লাগাবো। NBEPR এফেক্ট কি বলছে, যে এদের ক্ষেত্রে যে বাল্কি গ্রুপস বা অ্যাটমস আছে তাদের যে স্টেরিক এফেক্ট হবে, সেই স্টেরিক এফেক্টের জন্য বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করে যাবে। তাদের স্টেরিক এফেক্টের জন্য কি হবে, বন্ড অ্যাঙ্গেল কিন্তু বেড়ে যাবে, এটা বলতে চাইছে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আমি লিখি, তাহলে বুঝতে পারবে বিষয়টা। ফর এক্সাম্পল, দেখো অক্সিজেন CH3, এখানে দিলাম CH3, লোন পেয়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, যেটা আমরা এর আগে পড়লাম সেটা আবারও দেখাচ্ছি। ধরো সালফার, তার সঙ্গে দুখানা কি দেওয়া হলো, CH3 দেওয়া হলো। ধরে নাও
না, সালফার আসবে না, সরি, সালফার তো পরে পিরিয়ডের, সালফারের ক্ষেত্রে হবে না। অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন। চলো, ট্রাইমিথাইল অ্যামিন এটাকে বলা হচ্ছে। এই তিনটে নিয়ে সম্পর্কে আমরা আলোচনা করি, দেখো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটাও দেখা যেতে পারে, ধরো নাইট্রোজেনের সঙ্গেই তিনখানা পিএইচ দিয়ে দিলাম, এটা অক্সিজেনের সঙ্গে থাকতে পারতো দুখানা পিএইচ, এই ধরনের কোনো কম্পাউন্ড রয়েছে। তো এদের ক্ষেত্রে এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন আমরা পরে পড়ছি, আগে আমরা এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে দেখি। এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল আমাদের কি? দেখো বেসিক্যালি অক্সিজেন তো এখানে sp3 হাইব্রিডাইজেশন পড়াবো আমরা, তাও বলছি তোমরা পড়েছো অলরেডি এর আগে। তো sp3 হাইব্রিডাইজড, তার মানে বন্ড অ্যাঙ্গেল বেসিক্যালি মোটামুটি 109 ডিগ্রি, এই 105 ডিগ্রি কাছাকাছি হওয়ার কথা, কারণ জলের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু এখানে দেখা যায় বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কারণ এই যে মিথাইল গ্রুপগুলো তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে, এই মিথাইল গ্রুপগুলো কিন্তু হচ্ছে অনেক বড় গ্রুপ, একটা বাল্কি গ্রুপ, ঠিক আছে। এই বাল্কি গ্রুপগুলোর অবস্থানের জন্য কি হচ্ছে, এখানে একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হচ্ছে, যার জন্য এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল শর্টে লিখলাম, এটা ছিল আমাদের 105 ডিগ্রি। সেখান থেকে আমাদের এক্সপেরিমেন্টাল বন্ড অ্যাঙ্গেল যেটা দাঁড়াচ্ছে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 112 ডিগ্রির কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 112 ডিগ্রির কাছাকাছি। সিমিলারলি এইখানেও কি হচ্ছে, ক্লোরিনের আকার কিন্তু অনেকটা বড়, বাট CH3 থেকে নিশ্চয়ই বড় নয় ক্লোরিন, কারণ কার্বন রয়েছে তার সঙ্গে হাইড্রোজেন রয়েছে। সুতরাং এইখানে যেটা এক্সপেরিমেন্টাল বন্ড অ্যাঙ্গেল EXP লিখলাম, experimental bond angle, that is approximately 109 ডিগ্রি মতো, 109 ডিগ্রি মতো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি চলে আসে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে যায়। কেন? এখানকার স্টেরিক রিপালশনের জন্য। সিমিলার এইখানে দেখো নাইট্রোজেন ও sp3 হাইব্রিডাইজড, তাহলে জেনারেলি বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা কত ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু সেখান থেকে এই যে তিনখানা বাল্কি CH3 গ্রুপকে তোমরা দেখতে পাচ্ছ, এই CH3 গ্রুপগুলোর জন্য একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হয়। সিমিলারলি এইখানেও পিএইচ গ্রুপগুলো রয়েছে, পিএইচ তো আরো বড় CH3 থেকে, তাহলে এখানে আরো বেশি পরিমাণে কি হবে, স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে বা ক্রাউডিং ক্রিয়েট হবে। ক্রাউডিং ক্রিয়েট হওয়ার জন্য এর যে এক্সপেরিমেন্টাল বন্ড অ্যাঙ্গেল, আমি এখানে একটা অ্যাভারেজ ডেটা দিচ্ছি, পুরোপুরি মিলবে না ডেটা, বাট কাছাকাছি যাবে। এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল মোটামুটি ভাবে 114 ডিগ্রির কাছাকাছি চলে যায়, কারণ তিনখানা CH3 রয়েছে, এর থেকেও বেশি হয়ে যায় বন্ড অ্যাঙ্গেলটা। আর পিএইচ গ্রুপগুলো তো আরো বড়, আরো বেশি ঠেলে দেবে, প্রায় প্ল্যানারিটির কাছাকাছি চলে আসে। এই জন্য এর এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেটলি 119 ডিগ্রির কাছাকাছি হয়, অ্যাপ্রক্সিমেটলি 119 ডিগ্রির কাছাকাছি হয়, তা প্ল্যানারিটি মেনটেন করে যায় তখন। এবার যদি প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেলকে আমরা কম্পারিজন করি, তাহলে অলরেডি দেখতেই পাচ্ছ এর সবচেয়ে বেশি আছে, তারপর এর, তারপরে এর, তারপরে এর। এটা এভাবে তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারো। ক্যালকুলেশন তো করা যাবে না, যদি ডেটা দেওয়া থাকে তাহলে তোমরা ডাইরেক্টলি বলতে পারবে। তবে ডেটা দেয় না, কম্পারিজন করতে দেয়, তখন তোমরা এই CH3 গ্রুপগুলো দেখতে পারো, Cl গ্রুপগুলো দেখতে পারো। এমনি বেসিক্যালি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে পিএইচ গ্রুপ বেঞ্জিন রিং, তার আকার অনেক বড় হবে, তার থেকে C2H5 এর আকার ছোট হবে, C2H5 এর থেকে CH3 এর আকার ছোট হবে, OM এর আকার আরো ছোট হবে, আয়োডিনের আকার বিরাট বড় হবে। আয়োডিন কিন্তু CH3 কেও ছাপিয়ে যাবে, বা C2H5 কেন, আয়োডিন CH3 কে ছাপিয়ে যাবে। এখানে ব্রোমিনের আকার বড় হবে, ক্লোরিনের আকার বড় হবে, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। তাহলে এই আগের পেজেও আমি এটাকে উল্লেখ করে দিচ্ছি NBEPR বলে, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের NBEPR এফেক্ট, যে সেন্ট্রাল অ্যাটমকে সেকেন্ড পিরিয়ডের হতে হবে, মানে সে হতে পারে কার্বন, হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, বোরন, বেরিলিয়াম, লিথিয়াম, ফ্লুরিন, যা খুশি হতে পারে। আর সাইড অ্যাটমকে অবশ্যই বাল্কি হতে হবে, তখন আমাদের NBEPR থিওরি কাজে লাগবে। এছাড়াও আরো একটা বন্ড অ্যাঙ্গেলের বিষয় রয়েছে, যে এটা বলবো যে বন্ড অ্যাঙ্গেলস ডেভিয়েশন ডিউ টু পাই বন্ডিং or পাই, এখানেই পড়িয়ে দেবো আমরা, ব্যাক বন্ডিং, পাই ব্যাক বন্ডিং। দেখো
ছোট্ট করে পড়াবো, বিরাট কিছু পড়তে হবে না, কারণ একেবারে হাই লেভেলের জিনিসটা আমাদের দরকার নেই। যে জায়গাগুলো প্রয়োজন শুধু সেগুলোকে আমরা এখানে মেন ফোকাস করছি। দেখো পাই ব্যাক বন্ডিং বিষয়টা কি? পাই ব্যাক বন্ডিং বিষয়টা হচ্ছে কারোর কাছে ধরে নাও অরবাইটালি ইলেকট্রন বেশি রয়েছে, ঠিক আছে, কারোর কাছে অক্টেট ফিল হয়ে আছে আর সত্ত্বেও ইলেকট্রন ডেন্সিটি বেশি রয়েছে। তখন সে কি করতে পারবে, পাশের যে তার বন্ড তৈরি করে আছে, সিগমা বন্ড তৈরি করে আছে, তার যদি কোনো ভ্যাকেন্ট ডি অরবাইটাল বা পি অরবাইটাল থেকে থাকে, সেখানে যে ইলেকট্রন ডেন্সিটিকে ডোনেট করতে পারবে, একজোড়া ইলেকট্রন দিয়ে কি করতে পারবে, একটা ব্যাক বন্ড তৈরি করতে পারবে। আচ্ছা, আমি এখানে আগে দু একটা এক্সাম্পল আগে বলি। ধরো Cl2, এটা তোমরা জানো, এটাকে বলা হয় ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। এর ক্ষেত্রে তোমাকে বললো যে বন্ড অ্যাঙ্গেল α1, এটা কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা কি হবে? ভালো মতো দেখে তুমি বুঝতে পারছো যে এই কার্বনটা এখানে আমাদের sp2 হাইব্রিডাইজড, হাইব্রিডাইজেশন পরে পড়বো, বাট বলছি দাও এখানে। তার মানে এটা প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কি হওয়ার কথা? বন্ড অ্যাঙ্গেল মোটামুটি ভাবে আমাদের এখানে ধরে নাও 120 ডিগ্রি কাছাকাছি হওয়ার কথা ছিল, কিন্তু 120 ডিগ্রি থেকে কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা একটু হলেও কমে যাবে। কেন কমবে? দেখো, প্রথম যে জায়গাটা দেখা সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমরা NBPR কে তুমি মনে করতে পারো যে আমি কাজে লাগাতে পারবো, কিন্তু দেখো NBPR এখানে কাজে লাগবে না। কেন লাগবে না? আমাদের NBPR এ ক্লিয়ারলি বলা ছিল যে সাইড অ্যাটম যেগুলো সেগুলো বাল্কি হতে হবে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে হবে, সেন্ট্রাল অ্যাটমকে সেকেন্ড পিরিয়ডের হতে হবে। সেন্ট্রাল অ্যাটম আমাদের এখানে সেকেন্ড পিরিয়ডের আছে, এখানে কিছু ইয়ে নেই। সাইড অ্যাটমের মধ্যে বাল্কিনেস রয়েছে কার? শুধুমাত্র দুটো ক্লোরিনের রয়েছে, অক্সিজেন কিন্তু বাল্কি নয়। এখানে প্রত্যেক কটা সাইড অ্যাটমকে বাল্কি হতে হবে, তবে গিয়ে কিন্তু এনবিপিআর থিওরি আমরা কাজে লাগাতে পারবো। বাট এখানে কোনো রকম এনবিপিআর থিওরি কাজে লাগবে না। তাহলে কাজে লাগবে কি? দেখো পুরো স্ট্রাকচারটাকে যদি আমি একটু ভেঙে লেখার চেষ্টা করি, কার্বন, সিঙ্গেল বন্ডের অক্সিজেন, এইখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন। আমরা পাই বন্ড কি করে তৈরি হয় সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া রয়েছে। এই তো হচ্ছে পাই বন্ডের গল্প। একেবারে প্যারালাল ওভারল্যাপের মাধ্যমে পাই বন্ড তৈরি হয়। প্যারালাল ওভারল্যাপিং যখন হবে তার মানে এখানে ইলেকট্রন রয়েছে, এটা তো বোঝা যাচ্ছে, বা ইলেকট্রন এই লোবে থাকতে পারে, যে কোনো লোবে ইলেকট্রন রয়েছে। আবার ক্লোরিনের আকার কিন্তু বড়, আকার বড় হওয়া এবং তার পাশাপাশি ক্লোরিনের ভ্যালেন্স সেলে দেখো 6টা করে ইলেকট্রন রয়েছে, বাইরে 6টা করে লোন পেয়ার রয়েছে। তখন কি হবে, এই যে পাই বন্ডিং এর ইলেকট্রন গুলো আর ক্লোরিনের যে ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলো, এদের মধ্যে একটা রিপালশন কিন্তু ক্রিয়েট হবে। রিপালশন ক্রিয়েট হলে কি হবে, রিপালশন ক্রিয়েট হলেই কিন্তু সঙ্গে সঙ্গে এই যে বন্ডের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ ClC এটা ধীরে 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 কিন্তু একটু নিচের দিকে নামতে শুরু করবে, যার ফলে এক্সপেক্টেড যেটা আমাদের অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি বললাম আমরা, সেই এক্সপেক্টেড অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাবে অ্যাপ্রক্সিমেটলি 116 ডিগ্রির কাছাকাছি। অ্যাপ্রক্সিমেটলি 116 ডিগ্রির কাছাকাছি কিন্তু এটা নেমে যাবে। এটা হচ্ছে পাই ইলেকট্রন রিপালশনের জন্য, যে পাই বন্ডিং এ যে ইলেকট্রন গুলো পার্টিসিপেট করে আছে তাদের রিপালশনের জন্য। দুদিকে নয়, আমি এখানে বোঝানোর জন্য দুদিকে দিয়েছি, যে কোনো একদিকে আমরা করবো, তাহলেই বুঝতে পারবো। একদিক থেকে রিপালশন হলেই তো কি হবে, এই অ্যাঙ্গেলটা ধীরে ধীরে কমতে শুরু করবে, প্ল্যানারিটি লস করে যাবে sp2 থেকে, তখন মানে sp2ই থাকবে হাইব্রিডাইজেশন, বাট অ্যাঙ্গেলটা কমে যাবে, কারণ হাইব্রিডাইজেশনের সঙ্গে অ্যাঙ্গেলের কোনো সম্পর্ক নেই, সেটা সম্পূর্ণ আলাদা জিওমেট্রির বিষয় এই জিনিসটা। এটা হলো ফসজিনের গল্প। ধরো আরো একটা এক্সাম্পল যদি আমরা নিই, সালফার, এই CH3 এটা তোমরা জানো ডাইমিথাইল সালফক্সাইড, এটাকে আমরা, এটা একটা সলভেন্ট হিসেবে ইউজ হয়, DMSO বলা হয় এটাকে। এই DMSOর ক্ষেত্রেও কিন্তু বন্ড অ্যাঙ্গেল কিন্তু দেখা যাবে যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে কিন্তু কম আসবে। তার কারণ হচ্ছে এই পাই বন্ড, এই পাই বন্ড বা পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি কিন্তু এর বন্ড অ্যাঙ্গেলটাকেও কিন্তু আমাদের কমিয়ে দেবে। তার মানে লেস বন্ড অ্যাঙ্গেল কিন্তু এখানেও আসবে। এটাও কিন্তু একটা ভালো এক্সাম্পল। এবার আসছি আমরা ব্যাক বন্ডিং এর কনসেপ্টটাতে, যে যেখানে যেখানে ব্যাক বন্ডিং হতে পারে সেখানে সেখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেলের কিন্তু ডিফারেন্স দেখা যেতে পারে। আচ্ছা,
আচ্ছা, তোমাদের ব্যাক বন্ডিংটা না হয় একটা তাহলে টপিক করে পড়ানোটা আমার মনে হয় বেটার হবে। তো এখানে এই পাইপ বন্ডিংটাকেই আমি এখানে ইনক্লুড করলাম। ব্যাক বন্ডিংটা আমরা একটা নেক্সট টপিকে পড়বো, ওটা ডিটেলে পড়বো। এই জায়গাটা থেকে একটু প্রশ্ন এবছর আসার চান্স রয়েছে বলে আমার মনে হচ্ছে, তোমাদের মেন্স এবং অ্যাডভান্স দুটো জায়গাতেই। তো ওই জায়গাটা আমরা ডিটেলসে পড়বো। তো এইখানে আমরা ব্যাক পাইপ বন্ডিংটা শুধুমাত্র পড়লাম। এরপর যেখানে আমি আসবো, খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ভেরিয়াস জিওমেট্রি অ্যান্ড শেপস। অনেক রকম জিওমেট্রি এবং তার শেপ সম্পর্কে আমাকে আইডিয়া দিতে হবে। এইটা তোমরা অলরেডি পড়ে ফেললে, আমি এর আগেই তোমাদেরকে পড়ালাম যে তখন ওই যে স্টেরিক নাম্বার দিয়ে আমরা বিভিন্ন রকম শেপগুলো পড়েছি। এইবার এখানে কোনগুলো কোনগুলো জিওমেট্রি সেই জায়গাগুলো বলা একটু প্রয়োজন বলে আমার মনে হয়, তাই আমি বলবো। দেখো, 1 নাম্বার যেটা, এটাকে বলি আমরা টেট্রাহেড্রাল। দিস ইজ এ জিওমেট্রি। টেট্রাহেড্রাল কিন্তু আমাদের একটা জিওমেট্রির পার্ট। ঠিক আছে, কারণ এখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? সেকেন্ড, এটাকে বলা হয় আমাদের স্কোয়ার প্ল্যানার। অলরেডি পড়ে ফেলেছো স্কোয়ার প্ল্যানার। এইটাকে বলা হয় কিন্তু আমাদের শেপ। দিস ইজ নট এ জিওমেট্রি, শেপ। এর প্রত্যেক কটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কিন্তু যদি অপোজিটের অ্যাঙ্গেলগুলো ধরি তাহলে দ্যাট উইল বি 180 ডিগ্রি। এটা কিন্তু আমাদের একটা শেপ, এটা কিন্তু কোনো রকম জিওমেট্রি নয়। 3 নাম্বার, যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো সম্পর্কে আমরা বলছি। ওকে, এরপরে একটা আসছি আমরা, এটাকে বলছি আমরা ট্রাইগোনাল প্ল্যানার। এটা কিন্তু আমাদের একটা জিওমেট্রি, কারণ এখানে আমাদের ট্রায়াঙ্গেল রয়েছে। এটাকে আমরা বলছি 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটাকে শর্টে আমরা বলি টিবিপি। এটা কিন্তু আমাদের একটা জিওমেট্রি, কারণ এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে থাকছে। যেমন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি আমরা বলি তাহলে দ্যাট উইল বি 180 ডিগ্রি। যদি প্রত্যেক কটা এদের মধ্যে অ্যাঙ্গেল বলি তাহলে বলবো সেগুলো 120 ডিগ্রি করে। এবং এই দুটোর মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল বলি তাহলে দ্যাট উইল বি 90 ডিগ্রি। এরকম ভাবে প্রত্যেক কটা অ্যাঙ্গেলগুলো দেখবে তোমরা, এর আগেও ক্লাসও করানো রয়েছে। এরকম 4খানা জিওমেট্রির কথা আমরা বললাম, 4টে জিওমেট্রি আর শেপের কথা বললাম। এবার এখান থেকে জিওমেট্রি আর শেপ আমরা কি করে ডিটারমাইন করতে পারি, সেটা আমাদেরকে হাইব্রিডাইজেশন দিয়ে বুঝবো একরকম। আর আরেক রকম হচ্ছে, ধরো আমি এখানে এক্সাম্পল হিসেবে বলি, ধরো ভিএসিপিআর থিওরি আমাদেরকে কি বলে যে ধরো একটা এক্সাম্পল নিয়ে আমরা যদি কাজ করি যে SF4। ঠিক আছে, SF4 খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ SF4 বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে থাকে SF4। SF4 এর ক্ষেত্রে দেখো এখানে আমাদের স্টেরিক নাম্বার 4। ঠিক আছে, আমাদের এখানে স্টেরিক নাম্বার কিন্তু
4। স্টেরিক নাম্বার 4 মানে আমরা কিন্তু জেনারেলি বলতে পারি এটা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে অথবা আমাদের স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হবে, কিন্তু SF4 এর ক্ষেত্রে এই ধরনের কোনো স্ট্রাকচার দেখাই যায় না। তাহলে কি স্ট্রাকচার দেখা যায় SF4 এর ক্ষেত্রে? দেখো এখানে যদি আমরা একটু লোন পেয়ার এবং বন্ড পেয়ার সমস্ত কিছুর কথা ভাবি, তাহলে সালফারের ক্ষেত্রে দেখো বন্ড পেয়ার কটা রয়েছে SF4 এ? বন্ড পেয়ার রয়েছে 4টে, কারণ 4খানা ফ্লুরিন আছে। আর লোন পেয়ার কটা রয়েছে ভালো করে লক্ষ্য করো, সালফারের টোটাল কটা ইলেকট্রন থাকে? টোটাল ইলেকট্রন থাকে সালফারের আমাদের 2, 8, 6, তার মানে 16টা লাস্টের কক্ষে, তার মানে 6টা ইলেকট্রন থাকে। 6টার মধ্যে দেখো ভালো করে 4টে কিন্তু বন্ড পেয়ারে অংশগ্রহণ করে গেছে। তাহলে লোন পেয়ার কটা রয়েছে? দুটো রয়েছে। না সরি, 2 আর 6, তো 6 মানে 4টে ইলেকট্রন অংশগ্রহণ করে গেছে, মানে লোন পেয়ার একটা রয়েছে, মানে লোন পেয়ার অফ ইলেকট্রন পেয়ার পেয়ার একটা রয়েছে, বাট আমাদের কি কি বলছে ওটাকে, ইলেকট্রন দুটো রয়েছে। ঠিক আছে, জোড় রয়েছে আমাদের এখানে একটা, মানে লোন পেয়ার রয়েছে একটা, মানে দুটো ইলেকট্রন রয়েছে একটা পাশে। এখানে আমি ক্লিয়ার বলে দিই জায়গাটা, দুখানা ইলেকট্রন রয়েছে। তাহলে এবার এর যখন আমরা স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচার দেখার সময় তোমরা দেখতে পাবে যে জেনারেলি এরকম একটা স্ট্রাকচার ফর্মেশন করে থাকে। এই সালফার এখানে থাকলো, দুটো অ্যাক্সিয়াল পজিশনে দুটো ফ্লুরিন, দুটো ইকুয়েটোরিয়ালে দুখানা ফ্লুরিন এবং একটা লোন পেয়ার আর একটা ইকুয়েটোরিয়াল পজিশনে। মানে বেসিক্যালি এই স্ট্রাকচারটাকে যদি আমরা একটু উল্টে লিখতে চাই তাহলে এরকম হবে জিনিসটা, এস, এদিকে দুটো এফ, নিচে একটা এফ, এই সাইডে একটা এফ, আর ওপরে এক জোড়া লোন পেয়ার, অর্থাৎ এইটাকে বলা হয় সি স শেপ। যদি SF4 এর আমাদেরকে জিওমেট্রি জিজ্ঞাসা করে, SF4 এর যদি আমাদের জিওমেট্রি জিজ্ঞাসা করে, জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে আমাদের এখানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, টিবিপি। দেখতে পাচ্ছ তোমরা এখানে টিবিপি স্ট্রাকচার করা আছে, কিন্তু যদি শেপ জিজ্ঞাসা করে তাহলে বলবো আমরা তখন সি স শেপ। ওকে, সি স শেপ এটাকে কিন্তু বলা হয়। এগুলো আমরা আরো ডিটেল শিখবো, আজকেই শিখবো, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন পার্টে গিয়ে। এগুলো তো গেল আমাদের জেনারেল আইডিয়া। এগুলো ছাড়াও আরো অনেক রকম শেপ রয়েছে, যেমন ধরো অক্টাহেড্রাল, মানে জিওমেট্রি রয়েছে, অক্টাহেড্রাল জিওমেট্রি। এর থেকেও শেপ আসতে পারে আরো অনেক রকম, ধরো মনোক্যাপড অক্টাহেড্রান, ডাইক্যাপড অক্টাহেড্রান, এই ধরনের অনেক রকম রয়েছে, বাট সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে এই মুহূর্তে নেই, সুতরাং ওগুলো নিয়ে আমরা আলোচনায় যাব না। এবার যে অংশটায় আমরা আসবো ডাইরেক্ট, সেটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বিষয়টা কি? হাইব্রিডাইজেশন হচ্ছে একটা পিওরলি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ওকে, হাইব্রিডাইজেশন আমরা লিখে দিচ্ছি পাশে, দেখো পিওরলি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এটা একটা পিওরলি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এটা কিন্তু কোনো রকম থিওরিটিক্যাল কনসেপ্ট নয়। হাইব্রিডাইজেশন কেন করা হয়? কোনো একটা জেনারেল স্ট্রাকচার যেটা আমাদের চোখের সামনে রয়েছে, সেই স্ট্রাকচারে যে সমস্ত অরবাইটালস গুলো আছে, সেই অরবাইটালস গুলোর দিকগুলো বোঝানোর জন্য, বা সে কোন স্পেসিফিক অ্যাক্সিস বরাবর বা প্লেন বরাবর ওরিয়েন্টেড হচ্ছে, সেই জায়গাগুলোকে বোঝানোর জন্য কিন্তু করা হয়। এর জন্য প্রথম যে জায়গাটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ অরবাইটাল মিক্সিং। বিভিন্ন রকম অরবাইটাল কি করে মিক্স করা হয়, দেখো প্রথমে আমরা এস প্লাস এস এই ধরনের মিক্সিং সম্পর্কে একটু দেখবো। এস অরবাইটাল আমরা জানি স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, প্রথম যেটা দেখছি আমরা এস প্লাস এস, যেখানে এস অরবাইটাল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, সুতরাং এর যে কোনো জায়গায় ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। ধরে নাও দুখানা এস অরবাইটাল এইভাবে আমরা আঁকলাম, ঠিক আছে, মিডলে আমি পজিটিভ দিয়ে দিচ্ছি, পজিটিভ, কারণ এখানে এস অরবাইটাল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। এই এদেরকে যখন আমি মিক্স করব তখন এটা দেখতে অনেকটা এইরকম হবে, ডিম্বাকার হয়ে যাবে, অর্থাৎ এই প্লাস এই প্লাস, অর্থাৎ দুটো নিউক্লিয়াস পাশাপাশি থাকবে, মিডলে ইলেকট্রন গুলো ঘুরছে, সুতরাং তাদের মধ্যে কোনো রকম রিপালশন নেই। এইটাকে বলছি আমরা মিক্সড অরবাইটাল, বা হ্যাঁ এটাকে বলছি আমরা মিক্সড অরবাইটাল। ঠিক আছে, এটা গেল প্রথম। সেকেন্ড কেস হচ্ছে আমাদের এস প্লাস পি।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এস প্লাস পি আমরা কিভাবে মিক্স করে থাকি। দেখো পি অরবিটালকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে বলি আমরা পি এক্স অরবিটাল, একটাকে বলি আমরা পি ওয়াই অরবিটাল, আর একটাকে বলে থাকি আমরা পি জেড অরবিটাল। এবার একটা জিনিস বলে রাখি, পরীক্ষাতে কোশ্চেনে যতক্ষণ না তোমাকে উল্লেখ করে দেবে যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বা যে অ্যাক্সিসে গিয়ে একটা দুটো অরবিটাল মিক্স হচ্ছে, সেটা যতক্ষণ না উল্লেখ করে দেবে যে সেটা এক্স বা ওয়াই, ততক্ষণ তুমি ধরে নেবে যে সেই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা হচ্ছে আমাদের জেড। অর্থাৎ তুমি সব সময় ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস ইকুয়ালস টু জেড, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে আমরা আইএনএ বলে লিখতে পারি, এটা তুমি ধরে নেবে। অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর দুটো অরবিটাল মিক্স হচ্ছে, এটা তোমাকে ধরতে হবে সব সময়তে। তো ধরো এবার আমি এস এর সঙ্গে পি এক্স কে মেলাবো। আচ্ছা, ফার্স্ট পি জেড কে মেলাই। 1 নাম্বার এর মধ্যে এস প্লাস পি জেড এই অরবিটালকে মেলাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস বরাবর পি জেড অরবিটাল বলতে এইটা, সরি দুদিক সেম হবে, এই পি জেড অরবিটাল ধরে নাও এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, যেকোনো একদিক প্লাস বা মাইনাস ধরে নাও জেড অ্যাক্সিস বরাবর। প্লাস তার সঙ্গে আমি একটা এস অরবিটালকে মেলাবো, এই এটা হচ্ছে আমার এস অরবিটাল, ঠিক আছে। এস এর সঙ্গে যখনই আমি পিজেড কে মেলাতে যাব, তখন দেখো এই প্লাস প্লাস, যখনই প্লাস মাইনাস বিষয়গুলো কিন্তু নিউক্লিয়াস বা নেগেটিভ বিষয়গুলো ইলেকট্রন এটা বোঝায় এরকম নয়। প্লাস মাইনাস বিষয়টা বোঝায় এটা ওয়েভ ফাংশন, কারণ ইলেকট্রন তো ওয়েভ। তো সেই ওয়েভ ফাংশনটাকে বোঝানোর জন্য, কখনো ওপরে থাকছে ওয়েভটা, কখনো নিচে থাকছে, সেটা বোঝানোর জন্য দুরকম লোভ বোঝানো হচ্ছে। তো প্লাস প্লাস যখনই মিক্স হবে, সেম ফেজে সবসময় মিক্সিং হবে, তখন জিনিসটা দেখতে এরকম হবে। ধরো এই হচ্ছে এস, এর মধ্যে এইভাবে জিনিসটা হলো, এখানে নেগেটিভ থাকলো, এখানে পজিটিভ হয়ে গেল। ওকে, এই বিষয়টাকে আমি এভাবে দেখাতে পারবো। সরি, এরকম নয়, 1 মিনিট, এইরকম, এই পজিটিভ তখন এই নেগেটিভ হয়ে যাবে সিস্টেমটা। অর্থাৎ এস আর পি, পি যেটা পজিটিভ লোবটা ছিল সেই লোবটা একসঙ্গে মিক্স করে গেল, এরকম দেখতে একটা স্ট্রাকচার তৈরি করলো। এটাকে আমরা বলছি এস পি জেড মিক্সিং। এস আর পি জেড অরবিটাল মিক্স হচ্ছে এখানে। সেকেন্ড কেস আমরা ধরবো এস প্লাস পি এক্স। এবার দেখো আমরা জানি যে এস অরবিটালে কোনো স্পেসিফিক অ্যাক্সিস হয় না, অর্থাৎ এ সবকটা অ্যাক্সিস বরাবরই ওরিয়েন্টেড হয়। তার মানে আমি পি এক্স বলি, পি ওয়াই বলি বা পি জেড বলি, যখনই আমরা তাকে এস অরবিটালের সঙ্গে মিক্স করতে যাব, ধরো এক্স অ্যাক্সিস যদি আমি এটাকে ধরি, তখনও কি হবে, ইন্টারাকশনটা এমন ভাবে হবে যে এস অরবিটালটা উপরে গিয়ে বসছে, মানে বিষয়টা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে দেখতে। অর্থাৎ এইটাকে তখন আমরা বলবো এস পি এক্স মিক্সিং। 3 নম্বরে যদি আমরা বলতে যাই এস আর পি ওয়াই, এটাও কিন্তু সেমই হবে, এস পি ওয়াই মিক্সিং কিন্তু এরকমই দেখতে হবে। ধরো পি ওয়াইটাকে এইভাবে দিয়ে দিলাম, মানে বিষয়টা এরকম হয়ে গেল, এই মাইনাস এই প্লাস, ওয়াই অ্যাক্সিস বরাবর চলে গেল। তো বিষয়টা একই রকম, এস এর সঙ্গে যখন আমি মিক্স করব তখন কিন্তু ব্যাপারটা একই রকমই দাঁড়াবে। কিন্তু কিন্তু যখন আমি দুটো পি অরবিটালকে মিক্স করব, তখন কিন্তু গল্পটা অন্যরকম হবে। দেখো আমি কি করব, এবার পি প্লাস পি মিক্সিং করব। প্রথম তার মধ্যে পড়বো আমি, দেখো পিজেড প্লাস পিজেড, দুটোই পিজেড কে মিক্স করব আমি। তো জেড অ্যাক্সিস ধরে নিচ্ছি আমি এইটা, দুদিক থেকে দুখানা জেড অ্যাক্সিস দিলাম, এই মাইনাস এটা প্লাস দিলাম, এটা প্লাস এটা মাইনাস, কারণ সেম লোবে সবসময় হবে রিয়াকশন, বা হ্যাঁ সেম ওয়েভ ফাংশন সবসময় কি করবে, একে অপরের সঙ্গে জুড়বে। তাহলে এই গেল আমার অ্যাক্সিস জেড। এইখানে গিয়ে দেখো এই প্লাস প্লাস জয়েন হয়েছে, এটাকে আমি মিডলে এইভাবে দেখাবো, এই একটা এদিকে, এই একটা এদিকে, দুটো নেগেটিভ দিকে চলে গেল,
এখানে দুটো পজিটিভ চলে এলো, এটাকে বলবো আমরা পিজেড মিক্সিং। এইখানে আমাদের যে বন্ডটা তৈরি হবে, দেখো হেড অন ওভারল্যাপ হয়েছে, হেড অন ওভারল্যাপের জন্য এটাকে আমরা বলবো তখন সিগমা বন্ডিং। কেন বলছি? কারণ এখানে হেড অন ওভারল্যাপ হয়েছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, দেখো পিজেড এর সঙ্গে এবার আমি পিএক্স কে মিক্সিং করবো। তুমি পিজেড পিজেড করো, পিএক্স পিএক্স করো, পিওয়াই পিওয়াই করো, বিষয়টা একই রকম হবে। কিন্তু যখন তুমি পিজেড এর সঙ্গে পিএক্স বা পিজেড এর সঙ্গে পিওয়াই কে মিক্স করবে তখন কেমন হবে দেখো। এটা জেড অ্যাক্সিস, আচ্ছা দুটোই জেড ছিল এখানে, হ্যাঁ এটা জেড অ্যাক্সিস, এই রাখলাম প্লাস এই মাইনাস। এক্স অ্যাক্সিস ধরো এটাকে, তোমার ইচ্ছে তুমি যেভাবে খুশি ধরতে পারো এক্স অ্যাক্সিসকে, এই প্লাস এই মাইনাস, প্লাস প্লাস জোড়াও, তাহলে কেমন হবে দেখো। তাহলে দেখো এই জেড অ্যাক্সিস, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এক্স বরাবর এইটা, জেড বরাবর দেখো এটাকে কিন্তু আমি আর মিক্স করতে পারবো না, ভালো করে লক্ষ্য করো। আমি যদি জেড অ্যাক্সিস বরাবর এইভাবে দিতে যাই জিনিসটাকে, আমাকে তো অ্যাক্সিসটাকে মেনটেন রাখতে হবে। অ্যাক্সিসটাকে মেনটেন রেখে যখনই আমি মিক্স করাতে যাব তখনই এই লোবটা এই সাইডে চলে আসবে, এই যে জেড অ্যাক্সিসের লোবটা এই সাইডে চলে আসবে। তাহলে পিজেড পিএক্স বা পিজেড পিওয়াই এদের মিক্সিং কিন্তু কোনো রকম অর্থ রাখবে না আমার চোখের সামনে। কিন্তু যেটা আমি একটু আগে বললাম, এই যে পিএক্স পিএক্স বা পিওয়াই পিওয়াই এদের মিক্সিংটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, এদের মতোই হবে, কিন্তু সেখানে বন্ডিংটা অন্যরকম হয়ে যাবে। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে ধরতে যে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস জেড, ঠিক আছে, INA দ্যাট উইল বি জেড, এটা আমি ধরে নিতে বলেছিলাম। তো এইটা ধরে যদি আমি কাজ করি, ধরো পিএক্স প্লাস পিএক্স কে মিক্স করছি, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস জেড, তার মানে এটা হয়ে গেল আমাদের এক্স প্লাস এটা হচ্ছে আমাদের ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস জেড, এটা হলো আমাদের এক্স, এই 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 প্লাস এই মাইনাস এই প্লাস এই মাইনাস। দেখো এবার যখন এরা মিলবে একে অপরের সঙ্গে, জেড অ্যাক্সিস তো জেড অ্যাক্সিসের ওপরে আসবে, এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের ওপরে আসবে, তখন দেখতে জিনিসটা এরকম হয়ে যাবে, এইরকম, মানে এই প্লাস এখানে চলে আসবে নেগেটিভ সাইন, যেটাকে আমরা বলে থাকি কি পাই বন্ডিং, অর্থাৎ ফেস টু ফেস ওভারল্যাপ, ফেস টু ফেস নয়, এটাকে বলবো তখন আমরা প্যারালাল ওভারল্যাপ, এটাকে বলবো আমরা পাই বন্ডিং, প্যারালাল ওভারল্যাপ। এই হচ্ছে বিষয়, এখানে পিওয়াই পিওয়াইও সেম জিনিস হবে, পিওয়াই প্লাস পিওয়াই যদি আমরা করি তাহলেও কিন্তু আমাদের পাই দেখতে পাবো আমরা ওভারল্যাপিং জোনে। এই হচ্ছে তোমার ওভারল্যাপিং এর কনসেপ্ট বা কনসেপ্ট অফ মিক্সিং অফ অরবিটালস। এবার আসবো আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টে। মিনিট, ওকে চলো না হাইব্রিডাইজেশন, সরি এক মিনিট, এবার আসছি আমরা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন দেখো হাইব্রিডাইজেশন বের করার অনেক রকম ফর্মুলা রয়েছে, আমরা ফর্মুলা দিয়েই বের করব। তার মধ্যে সব থেকে বেস্ট ফর্মুলা যেটা 11-12 নাগাদ শেখানো হয়ে থাকে তোমাদেরকে, সেই জায়গাটাকে আমরা দেখবো। এর ফর্মুলা হচ্ছে H ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, যেখানে H ইকুয়ালস টু আমাদের হাইব্রিড নাম্বার। আমি এখানে ফর্মুলাটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, পরের দিন হাইব্রিডাইজেশন স্টার্ট করব। এম হচ্ছে নাম্বার অফ monovalent atom, C equals to cationic charge, সেটাকে আমাদেরকে মডিউলাসে নিতে হবে, আর A হচ্ছে অ্যানায়নিক চার্জ, এটাকেও আমাদেরকে মডিউলাসে নিতে হবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ বলতে শুধু পজিটিভে নিতে হবে আমাদেরকে। এই হাইব্রিড নাম্বার বিষয়টা কি? এই হাইব্রিড নাম্বার যেটাকে আমরা H বলে নোট করছি, এটা অ্যাকচুয়ালি
2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, 6, 7, 8, 9, যত খুশি হতে পারে। 2 যদি হয়, একটা এস একটা পি, অর্থাৎ এসপি হাইব্রিডাইজেশন। 3 হলে একটা এস দুটো পি, অর্থাৎ এসটা ফিক্সড, পি ম্যাক্সিমাম 3টে, তারপর ডি। 4 হলে sp3, তারপর 5 হলে sp3d, তারপর sp3d2, sp3d3, sp3d4, sp3d5, এরকম ভাবে হাইব্রিডেশন কিন্তু চলতে থাকে। যদিও তোমাদের দরকার হচ্ছে sp3d3 পর্যন্ত, পরীক্ষার জন্য তোমাদের এইটুকু দরকার, এইটুকু ফর এক্সাম পারপাস তোমাদের এইটুকুই প্রয়োজন। ফর এক্সাম তোমাদের এইটুকু প্রয়োজন হবে, এর চেয়ে বেশি তোমাদের দরকার হবে না। এই জায়গাগুলো সম্পর্কে আমরা নেক্সট দিন পড়বো। একটা দুটো এক্সাম্পল আমি আজকে করাচ্ছি, দেখো। ফর এক্সাম্পল, এটা শেপ, স্ট্রাকচার, জিওমেট্রি সবকিছু পড়তে হবে আমাদেরকে। হ্যাঁ, ধরো CCl4। আচ্ছা, এই ফর্মুলাটা বেসিক্যালি আমরা ইউজ করব ফর মেইন গ্রুপের যে কম্পাউন্ডগুলো, মানে এস ব্লক, পি ব্লক, নট ডিএফ ব্লক। ডিএফ ব্লকে সম্পূর্ণ আলাদা। CCl4 এর কার্বনের হাইব্রিডাইজেশন বের করব। H of carbon equals to half into, দেখো কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা, কার্বনের টোটাল ইলেকট্রন 6টা, তার মানে 2, 4, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন 4টে, প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম কটা রয়েছে এখানে, ক্লোরিন 4টে, মাইনাস ক্যাটায়নিক চার্জ নেই, অ্যানায়নিক চার্জও নেই, equals to 8/2, that means 4, তার মানে CCl4 হবে আমাদের sp3। আর এই যদিও হাইব্রিডাইজেশনের সঙ্গে কোনো রকম ভাবে স্ট্রাকচারের সম্পর্ক নেই, তাও sp3 বলতে আমরা যেটা বুঝে থাকি সেটাকে বলি আমরা টেট্রাহেড্রাল। তার জন্য CCl4 এর স্ট্রাকচার আমরা বলে থাকি ক্লোরিন 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 ক্লোরিন, অর্থাৎ দিস উইল বি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এভাবে আমরা বলে থাকি। একটা এক্সাম্পল করানো থাকলো, নেক্সট দিন আমরা প্রচুর এক্সাম্পল নিয়ে আসবো এবং সেই ভিডিওটা কালকেই দেওয়া হবে। আজকে এই ভিডিওটা করা হলো, কালকে নেক্সট ভিডিওটা দেওয়া হবে। তো ভালো থেকো সকলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না।